أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিয়ে দিয়েছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য। সুতরাং কেউ কি আছে যে কোরআনকে বুঝবে এবং এর থেকে উপদেশ গ্রহণ করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার জন্য আমাদের ইলম বাড়িয়ে দিন। আল্লাহর কাছে দোয়া করি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি আমার এবং আমাদের সকলে ইলম আপনি বৃদ্ধি করে দিন, যেন সত্যিকার অর্থে আমরা কোরআন বুঝতে পারি এবং শিখতে পারি। তো যেমনটা আমাদের ঘোষণা করা হলো যে আমরা প্রথমে 15 মিনিট সহিহ শুদ্ধ কোরআন শিখবো। তো আমরা শুরু করবো একদম আলিফ বাতা থেকে, যেখানে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, হুরুফুল হিজাইল মুফরাদা, একক হরফে হিজা সমূহ। আমরা যেমন বলি আলফাবেট, এগুলো হলো আলফাবেট। একক অক্ষরকে বলা হয় হরফে হিজা, যেমন আলিফ একটা বা একটা। তো প্রথমে আমরা একটু উচ্চারণের দিকে তাকাবো। খেয়াল করেন, এখানে কিছু অক্ষর আছে, যেমন আমরা জানি যে আলিফ খালি ডানে জবর এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়া খালি ডানে জের এক আলিফ টানিয়ে পড়তে হয়, ওয়াও খালি ডানে পেশ এক আলিফ টানিয়ে পড়তে হয়। তো কিছু অক্ষর আছে যে অক্ষরের মধ্যেই এই টানগুলো আছে, আবার কিছু আছে তার মধ্যে কোনো টান নেই। খেয়াল করেন যে এখানে লেখা আছে আলিফ। আলিফের উচ্চারণ হচ্ছে ডাইরেক্ট স্ট্রেট বরাবর বের হবে, মুখ থেকে সরাসরি সামনের দিকে বের হবে, উপরের দিকেও যাবে আলিফ। না, নিচের দিকেও যাবে না। তো খেয়াল করবেন, যেমন আলিফ। তো আমার সাথে আলিফ। সবাই একটু উচ্চারণ করেন, বলেন আলিফ। তাহলে সবাই বলবেন যে যেমনটা বললাম, একদম সরাসরি সামনের দিকে বের হবে, আলিফ। 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 জি। এখান থেকে নিয়ে সা পর্যন্ত দেখবেন এই যে বা, এখানে উচ্চারণ দেওয়া আছে, বা অক্ষর দেওয়া আছে, কিন্তু বা। এটা মূল উচ্চারণটা কেমন? এই যে বা আলিফ জবর বা, খেয়াল করেন, বা। বা। বা মুখ থেকে বের হয়ে উপরের দিকে যাবে, এটা মুখ থেকে বের হয়ে বা উপরের দিকে যাবে, বা। বা। বা তা, তা। তা তা। থা, তা সা। থা, সা। তা থা। তা। এই সার উচ্চারণটা খেয়াল করবেন যে জিহ্বার আগা উপরের সাইড, এইটা। তারপর সামনের দাঁতের আগার সঙ্গে লাগবে। হ্যাঁ, হ্যাঁ। শিরোনা, শাওনা, শিরোনা। হ্যাঁ। বাংলা অক্ষরের মধ্যে স আছে না, এই ফা মূলত স্বর উচ্চারণের মতো। হ্যাঁ। জি। আলিফ, বা, আলিফ বা। বা তা, তা থা। তা এই যে টেনে বললাম, এটা মূলত অক্ষরের মূল উচ্চারণ। এটা এইভাবে একটা অক্ষর এভাবে পড়তে হয়। খেয়াল করেন, আলিফ, বা, তা। শুনেন আগে, আলিফ, বা, আলিফ বা তা, আলিফ। বা। থা, তা থা। এই জিমটা দেখেন, যে জিম ইয়া মিম, এটা বানান লেখছে কিভাবে, জিম ইয়া মিম, আবার ইয়ার আগে সাকিন, জিম। এটা জিম উচ্চারণটা বের হয়ে নিচের দিকে যাবে, নিচের দিকে যেয়ে বিলীন হয়ে যাবে, জিম। জিম ট্রেনে যেমন হর্ন বাজে, ট্রেনে যখন দেয়, মোটা হয়ে বের হয়ে আস্তে করে বিলীন হয়ে যায়, জিম। জিম আলিফ, বা, আলিফ বা আলিফ। বা। বা তা। সা। তা। তা তা। জিম। তা থা, জিম। থা, তা জিম, জিম জিম। জিম তারপর আসেন, হা, হা উপরের দিকে যাবে, হা। হা হাটা খেয়াল করবেন, যেমন ধর এই যে কাগজটা,
এই কাগজটা আমার কাছে আছে। এটা মাঝখানে যদি চাপ দেই, মনে করেন এটা একটা ঠোঙ্গা আছে, মাঝখানে চাপ দিয়ে দেখবেন এই মাঝখানে চেপে যাবে, দুই দিক দিয়ে খালি থাকবে। ঠিক আছে? এখন যদি হাওয়া বের হতে যায় এখান থেকে, আস্তে আস্তে বের হবে। পলিথিনের মধ্যে দেখবেন বের হচ্ছে, চাপ দিয়ে ধরেন, হাওয়া পাবে, হাওয়া বের হবে আস্তে আস্তে। এই হাটা, এই যেটা গলা চাপ দিয়ে ধরলে দেখবেন যে উপরেও খালি নিচেও খালি, আস্তে করে বেরোতেছে। হা, হা। গলা চাপ দিয়ে ধরলে যেমন আওয়াজটা বের হবে, হাঁটার ভিতর থেকেই এবার চেপে ধরবো আমরা। হা। জি বলেন। জিম। G হা। হা। একটা হলো হা, একটা হলো হা। গলা যত চাপতে পারে চাপিয়ে দেখি। হা, চেপে দেন। হা। হাওয়া বের হবে, তারপরে চাপিয়ে ধরবো। হা। একটু একটু প্র্যাকটিস করি আমরা। হা, 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 হা। জিম। ওটা হবে জিমটা, জিব্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লেগে যাবে। জিম। আ। তারপর আসেন খ। এরকম হবে খ। এটা একবার এখান থেকে উচ্চারণ হবে খ। খাক খাক করে খ। খ। জিম। 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 হা। আরো চেপে হা। আরো চাপে হা, হা। তাহলে আমাদের লবণ টবণ কোনো কিছু আটকালে কাজ দিই আমরা, সাউন্ডটা দেখবেন ডিস্টার্ব হয়ে বের হয়। ঠিক এরকম হবে হা। হা। আর খাটা বাংলায় খ, এ খ উচ্চারণ হবে সবসময় খ। আচ্ছা, আরেকজন আসেন, তারপর আসবেন হচ্ছে মাজহার ভাই। আলিফ বা তা সা জিম হা খ খ। আচ্ছা, একটু টেনে টেনে পড়বে, যে একাধিক পরিমাণ টান খ টেনে টেনে পড়বেন। জি। তারপর আসেন মিজান ভাই। Alif আলিফ। Ba আলিফ না, আলিফ। Alif নো, Ba আলিফ। আমাকে Alif শুন। জি। Alif Ba Ta Sa Jim Ha Kha জি। তারপরে আসবেন হচ্ছে মুস্তাফিজ ভাই। अलिफ बा था सा जीम हा ख জি। তারপরে মুরাদ ভাই আসেন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। ألف باء تاء ثاء جيم ها خاء. জিম। হা। খ। ها جيم ها خاء. জি। তারপর এখানে একটা জিনিস খেয়াল করব, যে এগুলো হচ্ছে অক্ষরের মূল উচ্চারণ, কিন্তু এগুলোর মধ্যে হরকত আসলে তখন একালি টান হবে না, একদম টু দ্য পয়েন্ট উচ্চারণ হবে। अलिफ बा ता सा जीम हा ख জি। জি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ইমানুল ইসলাম ভাই আলিফ বলেন। আলিফ বা তা সা জিম
হা খ জি, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে হা যে অক্ষরটা, এটার মধ্যে কয়েকজন ছাড়া সবাইকে বলবো, যাই হোক সবাই আমরা প্র্যাকটিস করে আসবো। হাটা বাসায় দিয়ে প্রয়োজনে আয়নার সামনে দিয়ে আমরা গলা চেপে ধরে যত চিকন আওয়াজটা বের করতে পারি, হা এটা হলে আমাদের হা উচ্চারণ হয়ে যাবে। একবার একটু মেহনত করলে ইনশাআল্লাহ সারা জীবন আমাদের হয়ে যাবে। কারণ হচ্ছে কি, এই হা আর একটা ছিল হা, এই দুইটার মধ্যে এটা হলো, যদি আমরা একটার জায়গায় আরেকটা পড়ি, এক হার জায়গায় যদি আরেক হা পড়ি, তাহলে আমাদের নামাজই নষ্ট হয়ে যাবে। এই অক্ষরগুলো হচ্ছে এত, মানে দেখতে শুনতে একই শোনা যায়, কিন্তু প্রত্যেকটা শব্দ ভিন্ন ভিন্ন অক্ষর দেওয়া হয়। হা দিয়ে যে অক্ষরটা হয়, ওই হার জায়গায় যদি হা পড়ি, তাহলে এই অক্ষরটা বিকৃত হয়ে যাবে। যেমন আলিমুন আর আলিমুন, আইন আর হামজা, শুনতে কিন্তু উচ্চারণ একই শোনা যায়, কিন্তু যেটা অক্ষরের মধ্যে আসমান জমিনের ডিফারেন্স। আলিমুন অর্থ হলো সর্বজ্ঞানী, আর আলিমুন অর্থ হচ্ছে, আলিম যেটা হামজাতে পড়ি, অর্থ হলো যন্ত্রণাদায়ক। আল্লাহর গুণবাচক নাম হলো আলিমুন হাকিমুন। না, তো এখানে আলিমুনের জায়গায় যদি আলিমুন পড়ি, এটা আল্লাহর সম্পর্কে আমাদের বাজে একটা শব্দ, বা আল্লাহকে, আল্লাহর বাজে নাম দিয়ে আমরা স্মরণ করতেছি, আল্লাহর সাথে একটি বাজে নাম আমরা জুড়ে দিচ্ছি। এই জন্য আমাদের এই অক্ষরগুলো আমাদের যথাযথভাবে আমাদের উচ্চারণ করা উচিত। এটা এমন না যে আমাদের দ্বারা হবে না, হচ্ছে, আমাদের দ্বারা হচ্ছে, কিন্তু কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তো যাই হোক, আমাদের আজকে এতটুকু ইনশাল্লাহ। এরপর আমাদের 1 মিনিটের ব্রেক, তারপর আমরা ইনশাল্লাহ আমাদের গ্রামার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। কি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শিক্ষার্থী, আমি খুবই আনন্দিত যে আপনাদের মতো সম্মানিত ব্যক্তি বর্গদের সাথে আমরা এই গ্রামার কোর্সটি পড়তে পারতেছি, আলহামদুলিল্লাহ। আমার কাছে গ্রামার হলো ম্যাথের মতো, অঙ্কের মতো। আর গ্রামার বাস্তবতা হলো মরীচিকা। সাধারণত তারা আরবি পড়তে চায়, গ্রামারের কথা শুনে মানুষ 10 হাত দৌড়ে দেয়। হ্যাঁ রে, গ্রামার, এই গ্রামার তো শেখা সম্ভবই না, আরবি তো পড়া সম্ভবই না। কিন্তু আমার কাছে হলো গ্রামারটা হলো মরীচিকার মতো, দেখতে অনেক দূরের থেকে অনেক কিছু, কিন্তু যখন কাছে যায়, সত্যিকার দিস ইজ নাথিং। এই সারা পৃথিবীর মানুষ যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষাও করতেছে, সেও গ্রামার ব্যবহার করে ভিক্ষা চাইতেছে। সবাই গ্রামার দিয়ে কথা বলে, আমরা যারা আছি, যে যে ভাষায় আছি, সবাই সারা পৃথিবীর মানুষ সেম গ্রামারে কথা বলে। হ্যাঁ, আমাদের বাংলা ভাষায় আমরা আমাদের এক্সপ্রেশন দিই, আরবরা তাদের এক্সপ্রেশন দেয়, কিন্তু আমরা যে ফিলিংস, যে ধরনের স্টাইল, যে কথা বলার ধরন আমরা ব্যবহার করি, এই ধরনটা ইংরেজরাও করে, আরবিরাও করে, পার্সিয়ানরা করে, সবাই করে। আমাদের শুধু বুঝতে হবে যে আমরা যে ভাবটা প্রকাশ করি, আরবিরা, আরবিয়ানরা সেই ভাবটা কিভাবে প্রকাশ করে। তো আমরা যে আরবিক শিখবো, আরবিকের কিছু ভাষা আছে, কিছু পরিভাষা আছে। তো আমরা সেটা কয়েকটা পরিভাষা শিখবো, তারপর আমরা গ্রামার শিখবো। আসলে গ্রামার বলতে কোনো কিছুই নেই, যেমনটা বললাম, গ্রামার কিছুই না, আমরা গ্রামার সবাই জানি। শুধু আরবিটা, এটার এই নাম আরবিতে, এটা আমরা শুধু জানবো। আমরা যখন শুরু করবো তখন সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে আরেকটি কথা বলে নেই সেটা শুরুতেই, যে আমরা যখন পড়বো, সবাই ছোট ছোট কয়েকটা নোট নেবেন। নোট নেবেন হচ্ছে, অর্থ মানে হচ্ছে যে আপনার ভাষায় আপনি জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমি একটা বলতেছি, আপনার ভাষায় আপনি জিনিসটা বুঝবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ এটা দ্রুত আপনাকে গ্রামার শিখতে কাজ কাজ দেবে ইনশাল্লাহ। তাই হোক, আমরা প্রথমে বলি যে এখানে হচ্ছে আরবি ভাষা নিয়ে প্রায় চার প্রকারের গবেষণা হয়েছে। তার মধ্যে এক প্রকার গবেষণা আমাদের জানা আছে, সেটা হলো কি স্বরবিদ্যা। স্বরবিদ্যা মানে একটা সুর দিয়ে পড়া, একটা উচ্চারণ কিভাবে হবে, এটা উচ্চারণ যেটা বলি আমরা তেলাওয়াত। তো এটা আমরা সবাই যারা আরবি শিখছি, যারা কিছুক্ষণ পরে আসলাম, আলিফ বা তাসা, তানমিন, মদ, গুন্না, এটা হলো এলমুত তাজবিদ বলে। অর্থাৎ আমরা এটা কিভাবে তেলাওয়াত করে পড়বো, কিভাবে রিডিং পড়বো, এটাকে বলা হয় এলমুত তাজবিদ। তো এটা আমরা মোটামুটি সবাই পড়ে আসছি, বা আমরা পড়তেছি, যেমন 15 মিনিট আমরা শিখলাম, এটা হচ্ছে এলমুত তাজবিদ। তারপর হচ্ছে এলমুস সরফ, এটাকে রূপবিদ্যা বা গঠনবিদ্যা বলি।
শব্দ কিভাবে মেকিং করব, শব্দ কিভাবে গঠন করব, এর একটা বিষয়। যেমন ধরুন আল্লাহ, আলিফ লাম লাম হা, এই চারটি অক্ষর সমানে আল্লাহ। তো এখানে এই কয়েকটি অক্ষর মিলে একটা শব্দ হয়েছে। তো এই ইলমুস সরফ যেটা আমরা জানবো, শব্দটা কিভাবে গঠন হলো, এই জিনিসটা শেখানো হবে ইলমুস সরফের মধ্যে, যেটাকে আমরা রূপবিদ্যা বলি বা ইংলিশে বলি মারফোলজি। এটা মূলত ক্রিয়া, ভার্ব গুলো আমরা কিভাবে পড়তে পারি, ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলো তো নাউন থেকে তো ভার্ব তৈরি হয়, তো ভার্ব কিভাবে গঠন হয়, তো এটা মূলত আমরা এই ইলমুস সরফে শিখবো। তো এখানে হচ্ছে এলমুন নাহু, 3 নাম্বার আছে এলমুন নাহু বা ব্যাকরণ বিদ্যা, যেটা নিয়ে আমাদের মূল টার্গেট এখানে। তো এখানে মূলত আমরা এই দুইটা শিখবো, ইলমুস সরফ এবং ইলমুন নাহু, এই দুইটা শিখবো আমরা এখানে। তো এই দুইটার পার্থক্য হলো, খেয়াল করেন, ইলমুস সরফ হলো শব্দ, একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় ইলমুস সরফের মধ্যে বা রূপবিদ্যার মধ্যে। আর ইলমুন নাহু হলো শব্দ নিয়ে বাক্য কিভাবে গঠন করতে হয়, একটা শব্দ ইলমুস সরফ, এখন আরেকটি শব্দ, দুই শব্দের মধ্যে কি মিলে একটি বাক্য তৈরি করা, এটা শেখানো হয় ইলমুন নাহবিতে, এটাকে বলে ইলমুন নাহু, যাকে বলি সায়েন্স অফ গ্রামার বা গ্রামার সায়েন্স, হোয়াটএভার যেটাই বলি আমরা। এটা হলো ব্যাকরণ বিদ্যা বা আমরা ব্যাকরণ শিখবো, এটা হলো কি ইলমুন নাহু। তো ব্যাকরণের মধ্যে মূলত এক শব্দকে আরেক শব্দের সাথে মিলিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় এবং এই অর্থ কি দাঁড়ায়, এই জিনিসটা আমরা ইলমুন নাহুতে শিখবো। তাহলে ইলমুত তাজবিদ, তেলাওয়াত, ইলমুন নাহু শব্দ গঠন, ইলমুস সরফ শব্দ গঠন, আর ইলমুন নাহু বাক্য গঠন। আর 4 নম্বর হচ্ছে সাহিত্য বিদ্যা বা ইলমুল ফাসাহাতি ওয়াল বালাগা, সাহিত্য নিয়ে যেটা আমরা বলি, একদম সাহিত্যপূর্ণ ভাষা। তো কোরআনের লাস্ট যে স্টেপ, চতুর্থ স্টেপ, সেটা হচ্ছে এই সাহিত্য বিদ্যা। সাহিত্য যদি যখন আমরা এই সাহিত্যটা আমরা বুঝবো, যদি এই তিনটা আমাদের পরিপূর্ণতায় পৌঁছি, তারপর আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা ফাসাহা বালাগা পড়বো, এই সাহিত্য বিদ্যা পড়বো। কোরআন শরীফের ফাসাহাত পেলে মানুষ পাগল হয়ে যাবে, এত সুন্দর সাহিত্যপূর্ণ ভাষা আল্লাহ তাআলা কথা বলছেন। তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে চারটির মধ্যে, আমরা এটা আগে থেকে পড়া আছে বা আমরা পড়তেছি, বাকি আমরা এখানে ইলমুল সরফ এবং ইলমুন নাহু পড়বো, অর্থাৎ গঠন বিদ্যা বা রূপবিদ্যা এবং ব্যাকরণ বিদ্যা নিয়ে আমরা এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমটা আমরা এই নাহু দিয়ে শুরু করবো, সাথে সরফও বলবো আলাদা কোর্সে, মানে এই কোর্স গ্রামার ব্যাকরণ শেষ হলে কিছু সময় আমরা বাঁচিয়ে রাখবো, সেটার মধ্যে আমরা সরফ পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি। এখানে মনে রাখার মতো কিছু নেই, এতটুকু মধ্যে যতটুকু পড়লাম এটা মনে রাখার কিছুই নেই, শুধু আমরা জানলাম যে আমরা এই মাঝখানে দুইটা পড়বো। আচ্ছা, এখন যে যে মনে রাখার জিনিস সেটা হচ্ছে, এখন আমি শুরু করতেছি, গ্রামার শুরু করি নাই, কিছু ভূমিকা পড়বো, তারপর গ্রামার পড়বো ইনশাল্লাহ। খেয়াল করেন, ভূমিকার মধ্যে আমরা আসি, আমরা সবাই চিনি জবর জের পেশ, তাই না? জবর জের পেশ সবাই চিনি, যারা আরবি সম্পর্কে আমাদের নলেজ আছে তারা সবাই জবর জের পেশ চিনি। তো জবর আসলেই আমরা জানি যে, এখানে আমি একটা দাগ দিয়ে দেখাচ্ছি, এই যে একটা দাগ দিলাম, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, মাথার অনুপেঁচা, মাথা পেঁচা, এটা কি গোল মাথা, এটা হলো কি পেশ, এটা আমরা জানি জবর জের পেশ। খেয়াল করেন, এই জবর জের পেশ এটা আসলে একটা ইঙ্গিত মাত্র, ইশারা মাত্র, এটা মূলত কি একটা ইশারা, ভাওয়েলের একটা ইশারা। কি ইশারা? খেয়াল করেন, এই যে আলিফের উচ্চারণ আ, সেখান থেকে জবর বের হয়েছে, আলিফের উচ্চারণ আ, সেখান থেকে জবর বের হয়েছে, খেয়াল করেন। আর ইয়ার উচ্চারণ ই, সেখান থেকে জের বের হয়েছে। ওয়াওয়ের উচ্চারণ উ, সেখান থেকে পেশ বের হয়েছে, খেয়াল করেন। তাহলে জবর কোথা থেকে বের হয়েছে বলতে হবে সবাইকে প্লিজ, জবর কোথা থেকে বের হয়েছে? আলিফ। আলিফ, জের, ইয়া। ইয়া, ইয়া, পেশ, ওয়াও, ওয়াও, ওয়াও। তাহলে আলিফ জবর, ইয়া জের, ওয়াও পেশ। তাহলে আলিফকে যদি মা ধরি, এর সন্তানকে জবর, ওয়াওকে যদি মা ধরি, এর সন্তান হলো পেশ, অর্থাৎ ওয়াও থেকে পেশ বের হয়েছে। আর ইয়াকে যদি মা ধরি,
তাহলে এর সন্তান কে? জের। জের। কারণ ইয়ার থেকে জের বের হয়েছে। তো খেয়াল করেন, যারা আমরা তাসবিহ সম্পর্কে, মদ গণনা সম্পর্কে একটু হলো জানি, তারা জানি যে মদের অক্ষর কয়টি বলেন তো? 3টি না? টি আলিফ ওয়াও ইয়া। ইয়া খেয়াল করেন, এই 3টা অক্ষর পুরো আরবি জগতের দাদাগিরি করে। এই 3টা জিনিসই আপনি যদি তাসবিহে যান, এরাই মদ। সরফে যান, এরা দুর্বল অক্ষর, দুর্বল ক্রিয়া বলে এটা। না হতে গেলে এরাই হচ্ছে কি 1 বছর 2 বছর প্রবচন গ্রহণ করে। ফাসাহা বালাগার মধ্যে এদের এক ভূমিকা আছে, শক্ত ভূমিকা আছে। তাহলে খেয়াল করেন যে এই জবর জের পেশ মূলত আসল হচ্ছে কি আলিফ ওয়াও ইয়া। এই 3টা হচ্ছে আরবির ভাওয়েল। আরবির ভাওয়েল কয়টি? এই 3টি। আর এখান থেকে আলিফ থেকে বের হয় জবর, ওয়াও থেকে বের হয় পেশ, আর ইয়া থেকে বের হয় জের। জের। খেয়াল করেন, এখন কথা হচ্ছে যে মনে করেন আপনি একজন বস, আপনি একটা অফিসের বস। বসের একজন সহকারী থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, বা ডেপুটি ম্যানেজার থাকে, বা ডেপুটি মিনিস্টার থাকে। তো কোনো কারণে যদি ফুল মিনিস্টার না থাকে, তাহলে ডেপুটি কাজ করে। আর ফুল মিনিস্টার থাকলে তো ডেপুটির প্রয়োজন নেই। তো মূলত আসল অক্ষর হলো কি আলিফ ওয়াও ইয়া। কোনো কারণে আলিফ ওয়াও ইয়া আসতে না পারলে সেখানে কি আসে? তার প্রতিনিধি আসে, জবরদের পেশ আসে। কথা বুঝতে পেরেছি? তাহলে জবর বের হয়েছে আলিফ থেকে, পেশ বের হয়েছে ওয়াও থেকে, আর জের বের হয়েছে ইয়ার থেকে। এই জিনিসটাকে আমরা সবাই বুঝতে পেরেছি। Yes. জি না, না। তাহলে একজন বলেন দেখি, জবর ইয়ার থেকে কি বের হয়েছে? জের। ইয়া থেকে জে, ওয়াও থেকে পেশ, পেশ পেশ। আলিফ থেকে জবর, জবর। জবর। তাহলে জবর দিয়ে পেশ আমরা সবাই জানলাম, তাই না? Yes. আচ্ছা, এখন এটা জবর জের পেশ, এটা মূলত ফার্সি শব্দ। ফার্সি থেকে উর্দুতে ব্যবহার করা হয়, হিন্দিতে ব্যবহার করা হয়, এবং বাংলায় ব্যবহার করি আমরা। এর আরবি একটা নাম আছে, বুঝতে পেরেছেন? আরবি একটা নাম আছে। এই পেশকে আরবিতে বলে রফা। তাহলে কিছু পরিভাষা আমরা শিখতেছি, ঠিক আছে? এতে পেশকে আরবিতে কি বলে? রফা। কি বলে? রফা। রফা। এই আরবিতে লেখা আছে, বাংলাদেশে রফা, ঠিক আছে? আরবিতে তাহলে পেশকে আরবিতে কি বলা হয়? রফা। রফাতুন। রফাতুন। আর জবরকে বলা হয় নাসাব। নাসাব। আর পেশকে বলা হয়, জেরকে বলা হয় জাররুন। জার। জার। বলেন রফা নাসাব জার, বলেন রফা নাসাব রফা জার। নাসাব জার। এটা আমরা রফা নাসর 3-4 বার করে জার, করি, রফা নাসাব জার, রফা নাসাব রফা জার, নাসাব রফা জার। নাসাব জার, রফা রফা নাসাব নাসাব জার। জার, জার। রফা রফা নাসাব নাসাব জার, জার। রফা রফা নাসব নাসাব জার, জার, রফা নাসাব জার, রফা রফা নাসাব। নাসব রফা জার, নাসাব জার। জার। রফা রফা নাসাব নাসাব রফা জার। নাসব জার, এই যে দিয়ে দিলাম, জান দিয়ে দিলাম জবর জের পেশ, হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, নাসাব জার রফা, নাসাব নাসাব জার, জার রফা। নসব জার রফা, নাসাব জার রফা, জবর নাসাব জের জার। পেশ। জার রফা। নাসাব নাসাব জার জার রফা। রফা। আচ্ছা, খেয়াল করেন তাহলে। এবার তাহলে আমরা জবরকে কি বলে আরবিতে? নাসাব। নাসাব। নাসব জেরকে বলা হয়, জার জেরকে জার, বলা হয় জার। পেশকে বলা হয়, রফা। রফা, রফা পেশকে বলা হয় রফা। আচ্ছা, মাঝহার ভাই বলেন দেখি, পেশকে কি বলে? কে বলা হয় রফা। হাবিব ভাই বলেন দেখি, জবরকে কি বলে? হাবিব নাকি আহসান হাবিব? যে হাসান হাবিব, যে আপনি একজনই। নাসাব। নাসাব। নাসাব, ধন্যবাদ। মিজান ভাই, পেশকে কি বলা হয়? পেশকে রফা বলে, কি? গুফরান ভাই, জেরকে কি বলে? জার, জের জার। স্বপন ভাই, জেরকে কি বলে? এখন আর্টি রফা। ইন্টারেস্টিং, পেশকে বলে রফা। এখন মূল একটা জিনিস আমি বলি, খেয়াল করেন। কেউ যদি টুপি মাথায় দেয়, তাকে কি বলে ডাক দিবেন? নাম না জানে তাকে কি বলে ডাক দিবেন? টুপিওয়ালা। টুপিওয়ালা। পাঞ্জাবি বললে এই পাঞ্জাবিওয়ালা। তো কোনো শব্দের শেষ অক্ষরে যদি জবর থাকে, ওই শব্দকে বলা হয় মানসুব। কি বলা হয়? নাসব থাকে। মানসুব। নাসব মানে জবর। কোন শব্দের শেষ অক্ষরে জবর হলে তাকে বলা হয় মানসুব। মানসুব। কি বলা হয়? মানসুব। মানসুব, জি। তেমনি কোন শব্দের শেষ অক্ষরে জের হইলে
ওই শব্দকে বলা হয় মাজরুর। মাজরুল মাজরুরুন, র, রুরুন জি মাজরুরুন, সংক্ষেপে বলি মাজরুর। রুর আর কোন শব্দের শেষ অক্ষরে পেশ হইলে ওই শব্দকে বলা হয় মারফু। মারফু খেয়াল করবেন, শব্দের শেষ মারফু অক্ষরের আগ নিয়ে কোনো কথা নেই, শুধু শব্দের শেষ অক্ষরের জবরদের পেশ হলো এই নাসব। গ্রামার যারা পড়তেছি আমরা, এই গ্রামারের মধ্যে শব্দের শেষ অক্ষরের পেশ নিয়ে শুধু কথা বলবে, কারণ এই শব্দ শেষ অক্ষরে জবরদের পেশ আমাদেরকে অর্থ বানিয়ে দেয়, অর্থ আমাদেরকে শিখিয়ে দেয়, আর কোনো অর্থ শেখাবে না। এই জন্য খেয়াল করবেন, এই পরিভাষাটা সবসময় মনে রাখবেন। মানসুব শব্দের শেষ অক্ষরে জবর হইলে ওই শব্দকে বলা হয় মানসুব। কোন শব্দের শেষ অক্ষরে জের হইলে ওই শব্দকে বলা হয় মাজরুর। কোন শব্দের শেষ অক্ষরে পেশ হইলে শব্দকে বলা হয় মারফু। বলেন দেখি, মানসুব, মাজরুর, মারফু, বলেন। মানসুব 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 মাজরুর মাজরুর মারফুয়া মাজরুর মারফু জি, ফু আমরা মারফুয়া মূলত এটা যদি এভাবে মারফু, মানসুব, মাজরুর পড়েন দেখি কোনটা সহজ মনে হয়। মারফু, মানসুব মানসুব, মাজরুর মাজরুর, মারফু মারফু মানসুব মানসুব মঞ্জুর মাজরুর জি, মারফু, মাজরুর মানসুব, মাজরুর। মারফু মানসুব মাজরুর। জি, মারফু বলা হয় মারফু কাকে? মানসুব মারফু কাকে বলা মাজরুর হয়? যে শব্দের অক্ষরে শেষ শেষে অক্ষরে, পেশ হয়, যে শব্দের সে আগের অক্ষর না, মাঝখানে অক্ষর না, শব্দের শেষ অক্ষরে পেশ হইলে শেষ ওই অক্ষরে পেশ শব্দকে বলা হলে হয় মারফু মারফু। জি, আর যে মারফু শব্দের শেষ অক্ষরে জবর হলে তাকে বলা হয় মানসুব মানসুব। শব্দের শেষ অক্ষরে জের হলে তাকে বলা হয়। মাজরুর মাজরুর তাই হয়, তাহলে এটা বলেন, এটা কোন অবস্থায় আছে? এটা এটা জবর, এটা শব্দের শেষে জবর, জবর। এটা হলো মারফু, মানসুব, মানসুব মারফু, মানসুব, মানসুব কি হয়েছে এটা? এটা মাজরুর মানসুর এটা কি হয়েছে? মানসুব, এটা এটা মাজরুর মানসুব, এটা মানসুব। ইয়েস, মানসুব। কেন এটা কি মানসুব হয়েছে? কেন হবে? এটা জবর। ও রাইট দুই রাইট শব্দের দুইটা শেষ জবর অক্ষরে দুইটা জবর হয়েছে। জবর মানসুব হ্যাঁ দুইটা জবর মানসুব। আচ্ছা, এটা কোন অবস্থায় আছে? এটা হচ্ছে মারফু। পেশ পেশ দুইটা বাংলা বললে হবে না, মারফু বলতে হবে। মারফু মারফু এটা কোন মারফু অবস্থায় মারফু আছে? এটা হচ্ছে মাজরুর। মাজরুর। এটা এটা হচ্ছে মানসুব। মানসুব জি, হচ্ছে এটা মারফু। মারফু এটা হচ্ছে মাজরুর। মাজরুর মাজরুর মারফু, মানসুব, মানসুব মাজরুর। বুঝি নাই হুজুর, আমি বুঝি নাই। আপা আপনি বলেন তাহলে, যাকে অন্য কেউ বলবেন না। আপা এটা কোন অবস্থায় আছে? জবর অবস্থায়, জের অবস্থা, না পেশের অবস্থায়? এটা দুই জের তো থাক, শেষে দুই জের এক জের অক্ষরে। একই জিনিস, খেয়াল করেন। এক জের, বা দুই জের জের না মানে জবর না, ওটা দুই জের থাকবে এক জের, দ্যাট ডাজন্ট ম্যাটার। কথা হলো কি, আচ্ছা মানসুব, মাজরুর, মারফু, মারফু, মানসুব কোন অবস্থায় আছে? এটা জের 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 হইলে মাজরুর মাজরুর অবস্থায় আছে। এটা মাজরুর। তাকে আপনি শুধু বলবেন। জবর হ্যাঁ, এইটা আছে পেশ, মানসুব এটা হইব মারফু, মারফু। এটা এটা জবর, জের এটা হবে মানসুব। মানসুব। আরবিতে একটি কথা বলে দিই মাঝখানে, সেটা হচ্ছে আরবিতে শেষ অক্ষরে যদি দুই জবর আসে, যেমন এখানে আসছে, শেষ অক্ষরে দুই জবর আসলে তো এটার সাথে কালিফ লেখা হয় এমনিতেই, এক্সেপ্ট গুলতা। অর্থাৎ গুলতার শেষে যদি, শব্দের শেষে যদি গুলতা আসে এবং জবর আসে, তাহলে আবার ওই দুই আলিফ আসবে না। শুধু গুলতা ছাড়া অন্য অন্য যে কোনো জায়গায় দুই জবর আসলে সাথে কালিফ লেখা হয়। যেমন এতে মুসলিমান, এখানে একটু আলিফ লেখা হবে। কথা বুঝতে পারছেন? কিন্তু মুসলিম তাহলে মাতাম প্রথম লিখতে হইতো, মুসলিম তাহলে মাতাম লিখতে হইতো, তাইলে আবার লেখা হইতো না। তাহলে প্রথম যেটা বললেন হুজুর, যেটা সেটা হচ্ছে যে এখানে প্রথম যেটা মুসলিমুন যেটা বা মুসলিম, এটা কি হবে তাহলে? এর উপর যে দুপর যেটা মানে মিমের উপরে, যেমন মুসলিম, মুসলিমুন, জি, মুসলিমা, আর এটা মুসলিম, এটা তাহলে কি হবে উচ্চারণটা? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুসলিমিন। তাহলে আমাদেরকে তিনটা নতুন শব্দ তৈরি করে দেখাবেন যেটা মারফুতে আসে যেমন শেষে, তাহলে আমাদের এটা আটটা মনে থাকবে। যেমন মুসলিমুন, আর একটা শব্দ তৈরি করবেন নতুন করে এটা দিয়ে, যেটার উপরে দুই পেশ আছে। যেমন যে আমরা যে
সালিহুন, সোয়ালিহুন, ওকে, সালিহ, সোয়ালিহুন, সালিহুন সৎলোক। আচ্ছা, صالحا কি আসলো? সোয়ালিহুন, সোয়ালিহান, صالحا সালিহুন, সালিহান, সালিহিন। صالحين ওকে। লিহান সলিহিন। এই ধন্যবাদ। এইভাবে আমরা যদি রূপক শব্দ তৈরি করে বা আলাদা করে তাহলে আমাদের আরো বেশি করে মনে থাকবে। জি আর ইনশাআল্লাহ। সুন্দর হিসেবে আমি বুঝতে পারতেছি এখন। জি, ধন্যবাদ। সালিহিন। লিহান সলিহান। আরো নতুন শব্দ নেই, আরো কয়েকটা নতুন শব্দ নেই। ধন্যবাদ সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আচ্ছা, আমরা আর কয়েকটা নতুন শব্দ নেই, বুঝার, আমাদের বোঝার তাড়াতাড়ি। এখানে আসেন। ফাসিকুন, পাশে আছেন ফাসিক। فاسقون فاسقان হুম, فاسقين ফাসিকুন মানে মারফু, فاسقان ফাসিকান, ফাসিকান فاسقين মানসুব, فاسقين ফাসিকিন, মানজুর, মজরুর, মাজরুর, 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 কাফিরুন, কাফিরুন, মারফু, مرفوع মারফু, মারফু, কাফিরন, منصوب منصوب মানসুব, কাফিরিন। مجرور মাজরুর, জরুর, আচ্ছা, তারপর আসেন মুমিনুন, মুকমিনুন হচ্ছে মারফু, মুমিনুন মারফু, 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 মুমিনান, مرفوع মুকমিনান হচ্ছে মানসুব, মানসুব, منصوب মুমিনিন, مجرور মাজরুর, মাজরুর, মাজরুর। ঠিক আছে, তাহলে জি, এটা কোন অবস্থা? মুমিনান কোন অবস্থায় আছে? মানসুব, মানসুব, মানসুব অবস্থা। মানসুব, মুমিনিন, মুকমিন مجرور হচ্ছে মাজরুর, মাজরুর, মুমিনুন, مرفوع মারফু, মারফু, ফাসিকুন কোন অবস্থায় আছে? ফাসিকুন হচ্ছে মারফু, মারফু, কাফিরুন, مرفوع কাফিরুন হচ্ছে مرفوع মারফু, ফাসিকিন কোন অবস্থায় আছে? ফাসিকিন। মাজরুর, مجرور মাজরুর, মাজরুর, মজরুর। মুমিনিন কোন অবস্থায় আছে? মাজরুর, মাজরুর, مرفوع মুমিনিন। মুমিন মাজরুর, 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 কাফিরিন, কাফির মাজরুর, مجرور সালিহিন, মাজরুর, মাজরুর, মজরুর, ফাসিকিন, মাজরুর, মাজরুর, মজরুর, মিনান, ফিনান হচ্ছে মানসুব, 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 ফাসিকান, مجرور منصوب মানসুব, مجرور কাফিরান, মানসুব, منصوب মানসুব, সালিহুন। সলিহুন মারফু, হচ্ছে মারফু, 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 মারফু অবস্থা আছে। মারফু, আচ্ছা, মারফু। যাই। তাহলে মারফু মানসুব মাজরুর বলে তিন বাক্যে বলি। মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর। মারফু মারফু, মারফু, মানসুব মানসুব, মাজরুর, মাজরুর, মারফু, মারফু, মানসুব, মাজরুর। জি, এখন এবার বলেন আমার যে একটা মারফু প্রশ্ন মানসুব আছে মাজরুর। হুজুর, যেটা শব্দ দিয়ে যেটা বুঝলাম, হয়তো রূপক শব্দে আমরা আরো উদাহরণে যাব। এখন মারফু যে শব্দটা, এখানে মারফু শব্দটা কেন আসলো এখানে? মারফুকে কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, মারফুর মানেটা কি? মারফু অর্থাৎ যাকে পেশ দেওয়া হয়েছে, হ্যাঁ, আচ্ছা, যাকে পেশ রফা দিলে দেওয়া হয়েছে। মারফু বলে। জি, আচ্ছা, 10টা 20, জি, যাকে পেশ ধন্যবাদ। দেওয়া হয়েছে তাকে বলে মারফু, যাকে জবর দেওয়া হয়েছে তাকে বলে মানসুব, যাকে জের এর দেওয়া আর হয়েছে কোনো তাকে অর্থ বলে আছে? এই শব্দের আর কোনো অর্থ আছে মারফুর? মারফুর আর কোনো আছে? আর কোনো প্রতিশব্দ নাই, মারফুর কোনো প্রতিশব্দ নাই, তাহলে আমরা বুঝবো যার উপরে পেশ আছে তার নাম মারফু, এক কথা শেষ। তাকে বলে মারফু। জি, ওকে, আলহামদুলিল্লাহ। জবর যে থাকলে শব্দের শেষ মানসুব অক্ষরে পেশ আছে, জের থাকলে মাজরুর আগে আগে পেশ থাকলে হবে না। এই যে এখানে তো আগে পেশ আপডেট আছে, দাও, মজরুর। এই মিমে কিন্তু পেশ আছে, এই পেশ ধর্তব্য না, শেষের পেশ ধর্তব্য। তাহলে তারা আচ্ছা, তাহলে তাহলে প্রশ্ন চলে আসে, শেষের পেশে যদি মারফু হয়, আগের পেশে কি হবে? আগের পেশ শব্দের অরিজিনাল অবস্থা এটা। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে একটা শব্দ দিয়ে বোঝাবেন আমাদেরকে, যে এখন তো শেষের পেশ দিয়ে বোঝালেন, পাশাপাশি যদি আগের থাকলে কি হয় সেটা যদি বুঝান, তাহলে আমাদের আর ভালো করে মনে আমি থাকবে। বুঝাবো ইনশাল্লাহ। তাহলে শব্দের শেষ অক্ষরে জের আসলেও শব্দকে বলা হয় مجرور مجرور মাজরুর। শব্দের শেষ অক্ষরে দেখা যায়, জবর হলে দেখা তাকে যায়, বলা হয়, দেখা যায়। منصوب منصوب মানসুব, আর শব্দের শেষ অক্ষরে পেশ আসলে তাকে বলা হয়। হ্যাঁ, مرفوع মজরুর। তাহলে আমরা এতটুকু জানলাম। এখন আরেকটি জিনিস শিখি, যে দেখেন আরেকটি কথা বলে রাখি, দুই জবর আর এক জবর বলে কোনো কথা নেই, অর্থের মধ্যে কোনো ভিন্নতা নেই। কিছু আছে, এটা আমরা সামনে বলবো ইনশাল্লাহ। এখন আসলে আমরা আরেকটা জিনিস পড়ি, সেটা হচ্ছে যে 3 নম্বর সূত্র আগে একটু পড়ে নিচ্ছে আমরা, দাঁড়ান। একটি শব্দ জন্মগতভাবে সেটা অনির্দিষ্ট হবে এবং পেশযুক্ত হবে। নর্মালি বলেন, একটা শব্দ দেখুন নর্মালি জন্মগতভাবে সেটা পেশযুক্ত হবে এবং দুই পেশযুক্ত হবে। কি বললাম? একটা শব্দ ন্যাচারালি
ওইটা পেশ যুক্ত হবে এবং দুই পেশ হবে। যেমন ধরেন শব্দ হলো, একটা শব্দ নেই আমরা, আরবিতে বলা হয় যেমন জালিকাল কিতাবুল আরাবি, কিতাব শব্দটা খেয়াল করেন, এই কিতাব শব্দ এরকম, এটা একটা শব্দ। এটা পরের দিকে কেউ একজন পরের দিকে কি লিখলাম, কিতাব, কিতাব, হ্যাঁ কিতাব, কিতাবুন, এটা শেষে পেশ দিয়ে পড়বে। এটা এলো শব্দের নর্মাল অবস্থা। এটা ন্যাচারালি শব্দটা কি থাকবে, দুই পেশ যুক্ত থাকবে। কি বললাম কথাটা একদম বলেন দেখি। কিতাবুন শব্দের শেষে একটা পেশ অথবা দুইটা পেশ থাকবে। যে কোনো শব্দ, একক শব্দ, এটা সবসময় পেশ দিয়ে পড়বো আমরা, দুই পেশ দিয়ে পড়বো। এইখানে আমার কাছে হুজুর যেটা বলছেন যে আরবি প্রতিটা শব্দই ন্যাচারাল শব্দ, প্রতিটা শব্দ শেষেই দুই পেশ হবে, ইচ অ্যান্ড এভরি মামুন ওয়ার্ড। ভাই, এবং এবং প্রতিটা শব্দের অরিজিনাল মিনিংটা অনির্দিষ্ট, মানে নির্দিষ্ট না। তো যেমন কিতাবুন, তারপর আরো আরো দুই চারটা উদাহরণ দিলে আমাদের কাছে কলামুন, কালামুন কলামুন, মানে কলম, মানে একটা কলম, জি কালামুন একটা কলম, জি, কিতাবুন কলম একটা বই। জি, তারপরে কি সাইয়ারাতুন, সাইয়ারাতুন গাড়ি, একটি গাড়ি। সাইয়ারাতুন গাড়ি, একটা গাড়ি। মানে এটা হলো আরবির গঠন আর কি, মানে শব্দের ন্যাচারাল গঠন। প্রতিটা শব্দের শেষে দুই দুই পেশ পেশ, থাকবে এবং শব্দের মিনিংটা অনির্দিষ্ট। ঠিক জি আছে, জি জি এটাই তো বলছেন হুজুর। জি জি এটাই। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এখানে কি বললাম, একটা শব্দ ন্যাচারালি যেমন একটা মানুষের দুই হাত, চোখ, পা, মাথা সবকিছু থাকবে, তো তেমনই একটা আরবি শব্দের অরিজিনাল অবস্থা দুই পেশ যুক্ত থাকবে। সেটা শেষ অক্ষরে কি দুই পেশ থাকবে, এবং দুই পেশ যুক্ত শব্দের কি অনির্দিষ্ট। ঠিক আছে, তাহলে যেমন কিতাবুন, কলামুন, সাইয়ারাতুন। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। তাহলে তাহলে আমরা প্রথম তাহলে কি বললাম, যে একটা শব্দ মারফু, মানসুব, মাজরুর শব্দের শেষ অক্ষরে পেশ হলে তাকে বলা হয় মারফু, মারফু, মারফু। শব্দের শেষ অক্ষরে জবর হলে তাকে বলা হয়, মানসুব, 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 আর শব্দের শেষ অক্ষরে জের হলে তাকে বলা হয় মাজরুর, মাজরুর। 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 আর মাজরুর, একটা শব্দ জন্মগতভাবে সেটা কেমন থাকবে, শেষে দুই পেশ থাকবে। রূপেশ, শেষে দুই দুই পেশ পেশ যুক্ত থাকবে, থাকবে। দুই নির্দিষ্ট পেশ, দুই শব্দ। জবর না দুই তা জের না। হুজুর আমি তো আর প্রিন্ট দুই নম্বর দিতেছি। সূত্রটা বই, দুই নম্বর সূত্রের মধ্যে কোন শব্দের মধ্যে আল হলে তানবিন হবে না, এবং তানবিন হলে আল হবে না। আচ্ছা, কোন একটা শব্দের মধ্যে যদি আল আসে তাহলে তানবিন হবে না, আর তানবিন হলে তান- আল হবে না। তানবিন তানবিনটা যখন দুই পেশ কি তানবিন? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আচ্ছা আচ্ছা, দুইটা না। দুই জবর দুই জের, এখানে দেখা, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর কি খেয়াল করেন, এই তানবিন আর এক দুবার একদের এখানে এই এতটুকু পার্থক্য এখানে খেয়াল করেন, যে কথাটা বললাম যে কোনো একটা শব্দের মধ্যে আল হলে তানবিন হবে না, আর তানবিন হলে আল আসবে না। আলযুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে টি বা টা, ইংলিশে দি বা দা আসে। আর তানবিনযুক্ত শব্দ হলো অনির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন, আর ইংলিশে এ বা এন যুক্ত হবে। যেমন ধরেন মুসলিমুন একজন মুসলমান, কিতাবুন একটি বই, ইংলিশে কি হবে আবুক, আ মুসলিম। আর আল মুসলিমু দা মুসলিম, আল কিতাবু দা বুক। কথা বুঝতে পেরেছি? তাহলে কি বললাম, এখানে দুই নম্বর সূত্রের মধ্যে একটা শব্দের মধ্যে আল হলে তানবিন হবে না, আর তানবিন হলে আল আল হবে না। আসবে না। আল আল্লাহ হবে না। হবে। আলযুক্ত শব্দ নির্দিষ্ট, যত আলযুক্ত শব্দ আছে সবই একটু ডেফিনিট, আর তানবিন যুক্ত আল শব্দ আল মানে ইনডেফিনিট। ডেফিনিট, আল মানে কি ডেফিনিট, মানে কি হ্যাঁ আল হবে? ডেফিনিট, তানবিন ইনডেফিনিট। আল মানে ডেফিনিট, জি, তাহলে এটা আল মানে আর্টিকেলে ডেফিনিট। পড়তেছে না? আর্টিকেলে, আর্টিকেল। জি, এটা আর্টিকেল পড়তেছে। আচ্ছা হুজুর, আমরা তো তানবিন বুঝলাম, কিন্তু হরকতটা তাহলে কোনটা? এক জবর এক দের এক পেশ, দুই জবর দুই দের দুই পেশ, তিনোটাকেই হরকত বলা হয়। তাহলে এই এই ডিফারেন্সটা থাকলে, মাথায় থাকলে ভালো হয়, বুঝতে এই সুবিধা যেখানে যে দেওয়া আছে, আমি এটা তানবিন। বলতে, আমি এদিকে যাচ্ছি। আচ্ছা, এটাকে এই তিনটাকে দেখেন, জবর জের পেশ তিনটাকে একত্রে হরকত বলা হয়। এই তিনটাকে যেমন একটা, এর লোক একটি হাত, আমাকে দেখতে পাচ্ছেন, হুম হুম, হাত, প্রত্যেকটা নাম আছে, আঙ্গুল, এক আঙ্গুল, দুই আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, শাহাদাত আঙ্গুল, মধ্যম আঙ্গুল, অনামিকা, কনিষ্ঠ, প্রত্যেকের নাম আছে, কিন্তু সব মিলে কি একটি হাত। ঠিক আছে, তো এই জবর জের পেশ তিনটাকে একত্রে বলা হয় হরকত। জবর
জবর জের পেশ একসাথে বলা হয় হরকত। একসাথে বলা হয় হরকত। সেটা দুই জবর হোক, দুই জের হোক, বা দুই পেশ হোক। দুই জবর দুই জের দুই পেশকেও হরকত বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তবে ভিন্ন দুইটার মধ্যে পার্থক্য করে দেন বলে দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় হরকত, কিন্তু তানবিন। ঠিক আছে? মানে তানবিন তানবিন আর হরকত তো একই তাইলে? একই জিনিস, তানবিন আর হরকত একই জিনিস। পার্থক্যটা কি তানবিন আর হরকতে? একটা মোটা ভাই একটা পাতলা ভাই মনে করে স্যার। এখানে তাহলে যদি দুই জবর দুই জের, আমি ধরলাম দুই জের, তো দুই জের হলে তো মাজরুর হবে, আর দুই জবর হলে মানসুব, এবং দুই পেশ হলে মারফু যেটা হয়। তাহলে এখানে যেটা আমরা বুঝলাম যে এই তিনটা মিলেই যেখানে থাকুক না কেন, সিঙ্গেল জবর সিঙ্গেল জের সিঙ্গেল পেশ, বা ডাবল জবর ডাবল জের ডাবল পেশ হলে সেটা হরকত। জি, আবার ওটা তানবিনও বলে, তানবিনও সিঙ্গেল বলে। জবর সিঙ্গেল জের সিঙ্গেল পেশও হরকত, ডাবল জবর ডাবল জের ডাবল পেশও হরকত। একটা মিনিট, হাবিবুল্লাহ ভাই, জি। তানবিন এবং হরকত যদি একই হয় তাহলে এই দুইটা নামের মানে কোনো সিগনিফিকেন্স আছে? কেন আসছে দুইটা, বা কোনো ব্যাকগ্রাউন্ড আছে? এই যে ও এই যে কারণ হচ্ছে যে নির্দিষ্ট অনির্দিষ্ট। আল হইলে আমি হর তানবিন বলতেছি, থাকবে, তার মধ্যে কি না এক আমি জবর বলছি থাকবে। না বলতেছি তানবিন আর হরকত একই, সেম। জি, এটার কোনো মানে মানে কোনো আচ্ছা, সিগনিফিকেন্স তার এটা আমি বুঝতেছি একটু না। বলি। এটা মূলত ভাওয়েল। বিষয়টা হচ্ছে আচ্ছা, কি আমি ভাওয়েল। এটা হাবিব ভাইকে আমি একটু বলি। এটা হইলো যে সকল মানে সকল তানবিন হরকত, কিন্তু সকল হরকত তানবিন না, বুঝছেন? বিষয়টা কি তাই? হ্যাঁ, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এদের কমন নাম হইলো হরকত। জি, হরকত, হ্যাঁ। কিন্তু দুই জবর দুই জের দুই পেশ, এদেরকে আলাদা করে তানবিন আর একটা নাম আছে, জি। এদেরকে তানবিন হরকতের বলা হয়। প্রকার, তবে দুইটাকে তানবিন বলা হয়, এই দুইটাকে তানবিন বলা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তানবিন আর হরকতের মধ্যে তাইলে পার্থক্য পরে নাই। ক্লিয়ার হবো আপনার কাছ থেকে আবার। আচ্ছা, আমি একটু ক্লিয়ার এখনই হয়ে যাবে। আমরা এখানে খেয়াল করি, এখানে আসি। তাহলে এখানে দুই নম্বর সূত্রে কি বললাম? একটা শব্দের মধ্যে আল হলে তানবিন হবে না, তানবিন হলে আল হবে না। আল হবে না। এখন এখানে আসি, তাহলে এখানে কি দিলাম আমি? আলিফ কি দিলাম এখানে? আল লাগাই দিলাম। এখন কি হবে বলেন? আল মুসলিম। আল মুসলিম। নো, আল মুসলিম। দুই জবর দুই, আল থাকলে তানবিন হবে না। তানবিন দুইটা পেশ বাদ যাবে। ও এখন কি দুই হবে? পেশ বাদ যাবে, দুই পেশ বাদ যাবে। কি হবে তাহলে? এক পেশ থাকবে, তাই না? এক পেশ আল তো তানবিন না। মুসলিম। আল আচ্ছা, এক মুসলিম। পেশ, হুজুর, আল এখানে এক মুসলিমু, পেশ যখন থাকতেছে তখন উচ্চারণটা কি হবে? আল মুসলিমু নাকি আল আল মুসলিম? মুসলিম, কারণ তানবিন চলে গেলে থাকবে কি? এক পেশ থাকবে না, এক পেশ আমি যখন শেষে, তাহলে এটা এটা সাকিন হয়ে যাবে না? না। তাহলে তানবিন এখানে এক এক পেশার দু পেশের যে উচ্চারণ, যেমন আমরা মুসলিমু আর দু পেশ হলে মুসলিমুন, সেটা কি জি, সেটা? জি, তাহলে তানবিনে যদি আমরা পাই, এক পেশকে যদি আমরা পাই, তাহলে এখানে আমরা দেখলাম মুসলিমু যেটা, আর দু পেশ হলে আমরা উচ্চারণ করব মুসলিমুন। আর যদি কোনো পেশ না থাকে তাহলে পেশ কি থাকতে হবে? থাকবে। একটা শব্দের মধ্যে জবর জের পেশ তিনটার কোন না কোন একটা থাকবেই থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। জি, ও আচ্ছা জি। আপনি এভাবে আচ্ছা যদি আচ্ছা। আমাদের প্রত্যেকটা শেষে শব্দ দিয়ে বুঝান নতুন নতুন, তাহলে আমাদের বেশি করে মনে থাকবে। ইনশাআল্লাহ, জি, ইনশাআল্লাহ। জি। জি, তাহলে এখানে কি আসছে? আলিফ আল লাম আসার কারণে মুসলিম। কি আল হয়েছে? মুসলিম, আল আল মুসলিম। মুসলিম, হয়ে গেছে। না, আচ্ছা, আল মুসলিমু তার মানে আল না মুসলিমু। নির্দিষ্ট মুসলিম, মুসলমান, রাইট? এখন বলেন দেখি। হ্যাঁ, আল আল মুসলিমা, আল মুসলিমা। মুসলিমা। আল মুসলিমা। আল মুসলিমা। আল এই মুসলিমা। মা হবে। ধন্যবাদ। এখানে আসেন। আল আল মুসলিমি। মুসলিম। আল মুসলিমি। আল 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 মুসলিম। মুসলিম। আল আল মুসলিম। মুসলিম। আল মুসলিম। এখন যদি বলি এখানে যে তানবিন কেন আসলো না? কারণ আল আল আছে, আছে। আল আছে। এই যে এটার কারণ। তাহলে আমরা বুঝতে পারছি তানবিন আর এক জবানের মধ্যে সমস্যাটা কোথায়, তাই না? তানবিন আর এক জবানের মধ্যে সমস্যা হলো তানবিন আসলে আল আসবে না, আল হলে তানবিন আসবে না। কি? জি জি, আল থাকলে তানবিন হবে না, দুই জবর দুই জের দুই পেশ থাকবে না। হ্যাঁ, আচ্ছা, আল না থাকলে দুই জবর দুই জের দুই পেশ থাকবে। জি, জি। ইয়েস আল ইয়েস, থাকলে, আল থাকলে সেটা নির্দিষ্ট, এবং নির্দিষ্ট মানে সেখানে শেষে তানবিন নাই। জি, না। আর জি আল যদি না থাকে দুই জবর দুই জের দুই পেশ হবে, এবং সেটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট। জি, এই যেমন তো পরেটা বিষয়টা। আল মুসলিমা, মুসলিমা আর আল মুসলিম, যেহেতু পেশ আছে এটা আল থাকাতে মুসলিম হয়ে গেছে, এই তো। হ্যাঁ, জি। যদি আল না থাকতো তাহলে হয়তো মুসলিমুন, এখন পড়েন দেখি, মুসলিমু এখন মুসলিমাত, পড়েন দেখি, মুসলিমিন। এখন পড়েন দেখি। মুসলিমু,
এখন আল মুসলিম আল মুসলিম কিন্তু আমি আল সরাই আল তো দিলাম, নাই, এখন কি তাহলে হবে? মুসলিমুন মুসলিমু ইয়েস, এইটাই মুসলিম। আল না থাকলে এটা হবে মুসলিমুন। আর আল আসলে আল মুসলিমু। মুসলিম আল মুসলিম। একটা পেশ। এখন খেয়াল করেন, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ওয়াকফের অবস্থায় শেষ অক্ষরে সাকিন হয়, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমরা এখানে যদি গ্রামার শিখতাম সাকিন দিব না, কারণ আমাদের এই গ্রামারের মধ্যে মূল জিনিসটা হলো শেষ অক্ষর নিয়ে কথা। এখন আমরা সাকিন বললে আর কোনটাই বুঝবো না আমরা, এই জন্য পেশ জবর জের সবকিছু দিয়ে পড়বো আপনাকে। ওকে। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুসলিমিন তাহলে কি বলো, আল হলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। আল হবে আল না। হবে। আচ্ছা, এটা কোন অবস্থায় আছে? এর মারফু মানসুব মজরুর কোন অবস্থায় এটা? কোনটা? কোনটা? এটা আল মুসলিম এই যে মুসলিমা, মুসলিমাটা তো দেখছো, মানসুব জবর থাকলে মানসুব, এটা এটা আল হচ্ছে নাই। মানসুবে। জবর আসলে মানসুব। কি? দুই জবর আসলো না যে? দুই জবর হ্যাঁ, না থাকলে কি হবে তারপরে সেটা? আল আছে যেহেতু মানসুব হবে। মাজরুর। হ্যাঁ, এই যে জাকিয়া ভাউ তো রয়েছে, দুই জবর না থাকুক তাই কি হয়েছে? জবর থাকলে তাকে মানসুবই করবো। হ্যাঁ, দুই জবর জবর থাক, একটা এক দুটো জবর ব্যাপার থাকলেই তো না। মানসুব। এক জবর থাক আর দুই জবর থাক। এক জবর থাক আর দুই জবর থাক, মানসুব। মানসুবই করবো এটাকে। মানসুব। জি। মানসুব। আল আল মুসলিমি কোন অবস্থায় আছে? জের মাজরুর। থাকলে এটা আছে মাজরুর। মারফু, মারফু। মাজরুর কারণ দুই জের হোক মাজরুর। বা এক জের হোক। মাজরুর। মাজরুর। জি। আল মুসলিমু মারফু। মারফু। মারফু মারফু মারফু। তাহলে আমরা একটু গুছিয়ে আসি। হ্যাঁ, শুরুতে কি পড়লাম সেটা একটু আমরা গুছিয়ে তারপরে সামনের দিকে যাই, তাই না? যে আমরা বললাম জবর থেকে আলিফ, জবর বের হয়েছে আলিফ থেকে, পেশ বের হয়েছে ওয়াও থেকে, আর জের বের হয়েছে ইয়া থেকে। এরপর বলছি রফা নাসব জর, কোন শব্দের শেষ অক্ষরে রফা আসলে তাকে বলা হবে মারফু, কোন শব্দের শেষ অক্ষরে নসব আসলে তাকে বলা হবে মানসুব, আর কোন শব্দের শেষ অক্ষরে জার আসলে তাকে বলা হবে মাজরুর। এরপর বলছি কোন একটা শব্দের মধ্যে আল হলে তানমিন হবে না, আর তানমিন হলে আল হবে না। আলযুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে টি বা টা, ইংলিশে দি বা দা আসে। আর তানমিন যুক্ত শব্দ অনির্দিষ্ট, যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন, ইংলিশে এ বা এন যোগ হবে। আর একটা শব্দ জন্মগতভাবে বলছিলাম, সেটা হবে তানমিন যুক্ত হবে এবং দুই পেশ হবে। একটা কিতাব শব্দ জন্মগতভাবে সেটা কি হবে? কালাম তানমিন যুক্ত হবে এবং দুই পেশ হবে। আর যারা তানমিন যুক্ত শব্দ বললাম কি অনির্দিষ্ট, অনির্দিষ্টকে আরবিতে বলা হয় নাকেরা। কি বলা হয়? নাকেরা। নাকিরাতুন। নাকেরা। নাকিরাতুন, জি, নাকিরাতুন। আর আলযুক্ত শব্দকে বলে মারেফা। কি বলা হয়? মারেফা। মারিফা মারেফা মানে নির্দিষ্ট, ডেফিনিট। আর নাকিরা মানে ইনডেফিনিট, অনির্দিষ্ট। অনির্দিষ্ট। জি। আজকে হচ্ছে এতটুকুই। তো ইনশাল্লাহ আমাদের ক্লাস সামনে কিন্তু আরো মজার ক্লাস আসতেছে। এটা কেবল ভূমিকা, গ্রামার শুরু করি নাই, এটা ভূমিকা মাত্র। কয়েকটা ক্লাসের মধ্যে না, পরে আমরা গ্রামার শিখে ফেলবো ইনশাল্লাহ। দেখবেন আমরা কিন্তু অলরেডি অনেক কিছু কয়েকটা ক্লাসে বুঝতে পারবো ইনশাল্লাহ আমরা কতটুকু আগাইছেন। আগেই বলবো না কতটুকু আগাইছেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে কি শিখেছি মাত্র 4 থেকে 5টি ক্লাসের মধ্যে। জি। তো আজকে এতটুকু ইনশাল্লাহ। জি। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বি জাদ্দি আলমান। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান।